ভারতকেও সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে না, এটা দীর্ঘমেয়াদে দেশের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হবে না। আমাদের সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিদ্ধান্তটা আসলে বৃহস্পতিবার এসেছে যে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ, তবে বড় বড় সকল বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় তার অন্যতম, আপনি জানেন 29টির মতো জায়গায় বন্ধ হয়েছে। এটা এই সময়কালে আসলে ঠিক সিদ্ধান্ত কিনা? এরকম সিদ্ধান্ত শুধু এই সময়ের চিন্তা করে তো নিলে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে 1921 সাল থেকে। তার আগে ঢাকাবাসীর সৃষ্টিটাও একটা রাজনীতি। বঙ্গভঙ্গ যখন রদ করা হলো, তার কনসোলেশন হিসেবে মুসলমানদের বলা হলো তোমাদেরকে একটা ইউনিভার্সিটি দেওয়া হবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতে গেলে আমি খুব বায়াস, কারণ আমার বাল্যকাল কেটেছে ওখানে। 1981 সাল থেকে আমার বাবা ঢাকা ভার্সিটির টিচার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় পড়ালেখা হতো না, সবাই এরকম একটা রাউন্ড টেবিলে বলছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দাঁড়িয়ে বললো যে ঢাকা ভার্সিটির মাঠে যে গরুটা ঘাস খায় সেও অনেক জ্ঞানী। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে না, এটা দীর্ঘমেয়াদে দেশের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হবে না। কারণ দেশের অসংখ্য জায়গা, অসংখ্যবার, অসংখ্য সরকার কনজিউম করে ফেললেও ঢাকা ভার্সিটি কনজিউম করতে পারেনি। ঢাকা ভার্সিটি সামহাউ সাথে ঢাকা কলেজও যুক্ত থাকতো, সাথে ইডেন কলেজও যুক্ত থাকতো, সব মিলিয়ে কিন্তু একটা পরিবারের মতো ছিল এক সময়, এখন জানি না কি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে সরকার নতজানু হতে বাধ্য হয়েছে অসংখ্যবার। 52 ভাষা আন্দোলন এবং এই কোটা আন্দোলনও তো সেখান থেকে শুরু হলো। এক্স্যাক্টলি ওই অপরাজয় বাংলা, যেখানে আমরা ক্লাস করেছি একসময়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প সময় ছাত্র ছিলাম, ওখান থেকে ভাষা আন্দোলন শুরু হলো। ওখান থেকে আপনার 66-র আন্দোলন শুরু হলো, 70, 71-এর প্রাথমিক ধারণা, ইভেন এরশাদ স্যারের বিরুদ্ধে যে আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছিল, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে। তো সেই জায়গায় যদি রাজনীতি না থাকে, আমাদের টার্গেটটা কি? যে ভবিষ্যতে কোনো সরকার যেন নির্বাচন ব্যবস্থাকে আত্মস্থ করতে না পারে, কন্ট্রোল করতে না পারে এবং লেভিয়াতান হতে না পারে। তা লেভিয়াতান হওয়ার পথে যে কয়েকটি বাধা তার আছে, তার মধ্যে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে একটা বিষয় হতে পারে যে একদম লেজুর ভিত্তির রাজনীতি সেখানে হবে না, কিন্তু রাজনীতি হবে। একটা লোক বলতে পারে না যে আমি ছাত্র দল করি, একটা লোক বলতেই পারে আমি ছাত্র শিবির করি, আমি ছাত্র সমাজ করি, কিন্তু একেবারে দলীয় কাঠামোতে নিয়ে গিয়ে দলীয় প্যানেলে ভোট করা এবং সেই ভোটের ভিত্তিতে হলে ছাত্র উঠানো এবং ভোটকে মাথায় রেখে অমুককে উঠানো, অমুককে বের করে দেওয়া, এগুলো ছিল বিগত সময়ের খারাপ জিনিস। তার জন্য ঢাকাবাসীর রাজনীতি বন্ধ হতে হবে এমনটা আমি মনে করি না। গত 5-4 দিনে আমি খুব দুঃখের সাথে দেখছি অনেকগুলো গ্রোটক্স মিসক্যারেজ অফ জাস্টিসের ঘটনা ঘটছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো নির্মমভাবে, এবং কেউ এগিয়ে আসলো না। এবং আমি ভিডিও দেখলাম তার হাতের মধ্যে লাঠি দিয়ে কিভাবে, অর্থাৎ ঢাকাবাসীর ছাত্ররা কে পাগল আর কে চোর এটুকু বুঝতে পারলো না। আর চোর হলে আপনি মারবেন, ডাকাত হলে আপনি মারবেন, খুনি হলে আপনি এভাবে মারবেন। ফান্ডামেন্টাল একটা ফল্ট এখানে হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাই হলো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখলাম সমন্বয়করা ভিসিকে ওত নিচ্ছে, যদিও পরে সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। দৃষ্টিকটু, তীব্র দৃষ্টিকটু। এর মধ্যে হিল ট্র্যাক্সে 3 দিন ধরে আজকে অবরোধ, গতকালকে রিপোর্টে দেখলাম 4 জন মারা গেছে। এগুলো তো খুবই অশনি সংকেত। দেশে 2 দিনে প্রায় 6-7টি অস্বাস্থ্যকর ঘটনা ঘটছে। আপনি মব জাস্টিস বললেন, মবের আবার কি জাস্টিস? মবের কোনো জাস্টিস নেই, এটা মব ইনজাস্টিস। এবং এই মুহূর্তে অর্ডিন্যান্স পাশ করে একটা সেকশন দেওয়া দরকার। বাংলাদেশে কোথাও কোনো মব যদি আইন হাতে তুলে নেয়, প্রচলিত আইনে তার ডাবল শাস্তি হবে এবং 3 মাসের মধ্যে তার সাজা হবে, তাকে অ্যারেস্ট করা যাবে। এটা যদি এই মুহূর্তে সরকার করতে না পারে, মানুষ এই মব জাস্টিস এবং এই হিল ট্যাক্সের ঘটনাও যেটুকু আমরা পড়েছি, এটা মোটরসাইকেল চুরিকে ওই মব জাস্টিস থেকে শুরু হলো। কিন্তু অর্থাৎ সারা দেশে মব জাস্টিস সো কল বা ইনজাস্টিস করা যাবে, করলে আপনাকে কেউ বাধা দিবে না। এটার যে একটা পাবলিক পারসেপশন চলে আসছে, এই পাবলিক পারসেপশনে অসংখ্য মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে। এর কারণে আমি মনে করি দেশের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়ছে। একটা সরকার যদি ল এনফোর্স করতে না পারে, কন্ট্রোল এনফোর্স করতে না পারে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস যদি ঠিক রাখতে না পারে, তাহলে ডেফিনেটলি সেই সরকার অন্য রিফর্মগুলো কীভাবে করবে? তাকে তো প্রথমেই এটা করতে হবে। আমরা যদি 111-এর সাথে কম্পেয়ার করে দেখি, কোনোটাই কম্পেয়ার করা ঠিক না। 111 এন্ডিং ছিল আওয়ামী লীগ আসছে, এটার এন্ডিং আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এমনটা কেউ দেখছে না। কিন্তু 111 কিন্তু ডে 1 থেকেই কন্ট্রোল নিয়েছিল, ডে 1 থেকেই এমার্জেন্সি দিয়েছিল, ডে 1 থেকেই পুলিশ আর্মি সবাই ভয় পাচ্ছিল এবং পুরো দেশ নিয়ন্ত্রণে ছিল। সেখানে কোনো অরাজকতা ছিল না, অন্য ধরনের অরাজকতা ছিল। এবং আমি যেটা মনে করি, এর মধ্যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের মিটিংটা হচ্ছে না, এটাও একটা খারাপ সাইন। আবার বাইডেন সাহেবের সাথে মিটিং হচ্ছে, এটা একটা ভালো সাইন।
কিন্তু দুটো ভালো সাইনই দরকার ছিল। নরেন্দ্র মোদীর সাথে মিটিং না হওয়াটা ইঙ্গিতবাহী, যেটা পররাষ্ট্র উপদেষ্টা খুব বিনয়ের সাথেই বলেছেন যে টানাপোড়েন আছে, টানাপোড়েনের জন্য ইলিশ পাঠানো হলো, ইলিশ পাঠানোর পরেও মিটিংটা হলো না। তো এই বিষয়ে ভারতকেও সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা বাংলাদেশের জন্য দরকার, ভারতের জন্যও দরকার। অমিত শাহ যেমন একটি খুব বেশ কথা বললেন যে বিহারে বা ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকার আছে তাহলে সমস্ত অনুপ্রবেশকারীকে তারা ঝেঁটিয়ে বিদায় করবেন। কোথায় বিদায় করবেন? মানে কি বাংলাদেশেই আসবে? তাহলে সেই থ্রেটটা আমাদের থেকে যাচ্ছে। আবার ওদিকে রোহিঙ্গাদের একজনকেও ফেরত পাঠাতে পারিনি গত 45 দিনে, অথচ আরও অনেকেই পাইপলাইনে আসছে। 900 জন কুকি ইন্ডিয়াতে ঢুকেছে। তো সাউথ এশিয়া তো ডিএস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ভিকটিম হবে যদি আমরা এখন সতর্ক না হই।